হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। সোমস ক্লাসরুমের আজকের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা মাধ্যমিক 2025 সালের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য বিশেষ ভিডিও নিয়ে এসেছি। বিগত লাইভে আমরা মাধ্যমিকের জন্য যে তোমাদের সাহিত্য চর্চা বাংলা বইটা রয়েছে সেখান থেকে সম্পূর্ণ বাংলার কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ যা ছিল সবকিছুর এমসিকিউ এবং বড় প্রশ্নের সাজেশন করে কিন্তু লাইভে ক্লাস করিয়েছি। আজকে আমরা যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে তোমাদের যে দ্বিতীয় পার্ট তোমরা সবাই বলেছিলে সেই পার্টের অন্তর্গত কোনি, ব্যাকরণ এবং রচনা অংশের সাজেশন নিয়ে আজকে হাজির হয়েছি। লাস্ট মিনিট সাজেশন কেন বলছে? আমাদের পশ্চিমবঙ্গের অনেক জেলাগুলিতে কিন্তু ইতিমধ্যেই টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে এবং কিছু জেলায় টেস্ট পরীক্ষা শুরু হওয়া এখনো বাকি রয়েছে। তাদের জন্য মূলত যারা এখনো পর্যন্ত পড়াশোনা ঠিকঠাক ভাবে রেডি হওনি, টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। শুধুমাত্র টেস্টের জন্য নয়, ডাইরেক্ট আমাদের যেটা মাধ্যমিক টার্গেট, আমাদের ফোকাস মাধ্যমিক 2025, তার জন্য কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। এখানে আমরা তিনটে টপিক যেটা আমাদের বাকি ছিল, কোনি, ব্যাকরণ এবং রচনা অংশ থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশন তোমাদের জন্য আলোচনা করা হবে। শুধুমাত্র টেস্টকে ফোকাস করে কিন্তু চলবে না, আমাদের টার্গেট রাখতে হবে আমরা যেন মাধ্যমিকটাকে একদম পাখির চোখ করে এগোতে পারি, যাতে প্রত্যেকটা টপিক আমাদের এই কটা মাসে টেস্টের পর যেটুকুনি সময় আমরা পাবো সেই সময়টার মধ্যে যেন আমরা পুরোটা কভার করতে পারি। আজকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমি দেব সেই প্রশ্নগুলো কিন্তু খাতার মধ্যে লিখে নিয়ে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করবে, না হলে কিন্তু পরীক্ষার আগে গিয়ে প্রশ্নগুলো তৈরি হবে না। তাই ভিডিওটা শুরু করার আগে বলবো তোমরা সবাই কিন্তু খাতা পেন নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারে যে বড় প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো কিন্তু সঠিকভাবে লিখে এখন থেকেই পড়া শুরু করো। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমে তোমাদের কিছু টপিক গুলো আমরা জানিয়ে রাখি যে তোমাদের আজকে যে টপিকটা আলোচনা করব, কোনি, প্রবন্ধ রচনা, ব্যাকরণ এবং নির্মিতি, এই চারটে অংশ থেকে তোমাদের নাম্বার ডিভিশনটা কেমন হবে, কিরকম ধরনের প্রশ্ন, কত নম্বরের প্রশ্ন তোমাদের আসতে চলেছে, তোমরা কোনটা ছাড়তে পারবে, কোনটা লিখতে পারবে, সম্পূর্ণটা একটু ভালো করে বুঝে নাও। দেখো, তোমাদের কোনি, মতি নন্দীর লেখা যে কোনি তোমাদের যে উপন্যাসটি রয়েছে সেটার তোমাদের পূর্ণ মান রয়েছে, দাঁড়াও একটু কারেক্ট, পূর্ণ মান রয়েছে দেখতে পাচ্ছি আমরা 10। কেন 10? তোমাদের 5-5 করে দুটো পার্টে প্রশ্নটাকে ভাঙা হয়েছে, অর্থাৎ তোমাদের চারটে প্রশ্ন টোটাল, চারটে থেকে তিনটে, কোনোবার চারটে দেয় কোনোবার তিনটে দেয় প্রশ্ন কোনির ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে তোমাদের দুটো প্রশ্নের অ্যাটেন্ড কোনির ক্ষেত্রে করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন, কটা প্রশ্ন বলছি, দুটো প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে এবং ইচ কোশ্চেনের মার্ক হচ্ছে কিন্তু 5 করে। তাই কোনি থেকে আমরা 10 নম্বরের প্রশ্ন রেডি করব, দুটো 5-এ। এরপর আমরা চলে আসবো ব্যাকরণ অংশ। ব্যাকরণ অংশের টোটাল মার্কস হচ্ছে 16। কিভাবে 16 হচ্ছে ভালো করে দেখবে, 8 + 8 এইভাবে বিভাজন করা হচ্ছে 16 নম্বরটিকে। কিভাবে? 8 নম্বর থাকবে এমসিকিউ, অর্থাৎ তোমাদের যেখানে 17টা টোটাল এমসিকিউ থাকছে, যেখানে গল্প, কবিতা, নাটক সবকিছুর এমসিকিউ থাকবে, সেখানের মধ্যে কিন্তু মিশে থাকবে এই 8 নম্বরের ব্যাকরণের এমসিকিউ। আর 8 নম্বর কোথায় থাকবে? আর 8 নম্বর থাকবে তোমাদের এসিকিউর ক্ষেত্রে, যেখানে তোমাদের 8টা একদম পার্টিকুলার স্টেজ আলাদাই করে দেবে যে 8 নম্বরের ব্যাকরণের প্রশ্নের উত্তর দাও। এটা কিন্তু আলাদা সেগমেন্ট থাকবে, এটার সঙ্গে কোনো কিছু মিক্স আপ থাকবে না, এটা সম্পূর্ণটা ব্যাকরণ অংশের জন্য আলাদা থাকবে। তাহলে এই গেল এমসিকিউর 8, এই গেল এসিকিউর 8, টোটাল তোমাদের 8 + 8 16 নম্বর ব্যাকরণের থেকে কিন্তু করতে হবে। এবং এমন ভাবে ব্যাকরণটা রেডি করব যাতে কিন্তু আমরা কোনোভাবেই ব্যাকরণে কোনো প্রশ্ন আসলে ছেড়ে না আসতে পারি। তাই সেভাবেই প্রস্তুতি নেব এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের এসিকিউর জন্য, মূলত আজকে আমরা এমসিকিউ না, কারণ তবে এমসিকিউর সাজেশন দেওয়াটা কিন্তু একটু কঠিন ব্যাপার, কারণ এত বড় একটা সিলেবাস, এত গুলো চ্যাপ্টার রয়েছে, এত জিনিস রয়েছে, সেখান থেকে 10টা বা 4টে বাছাই করে এমসিকিউ দেওয়াটা সম্ভব নয়। কারণ এমসিকিউ কোনো বছর কমন আসে না। ধরো বিগত বছরে যেটা দিয়েছে এবছর সেটা আসবে না তো ধরে নিলাম, কিন্তু তারও আগের বছরের যেগুলো রয়েছে সেগুলোও যে আসবে সেটা কিন্তু কোনো এখানে ক্লারিফিকেশন নেই। তোমাকে তার জন্য কিন্তু এমসিকিউ তোমাকে নিজের মাথায় পড়ে তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। 8 নম্বরের এসিকিউর ক্ষেত্রে কিছু কিছু টপিক ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো প্রায় ঘুরিয়ে ফিরিয়ে দেয়, একইভাবে আসতে পারে,
সেইগুলো আজকে আমরা আলোচনা করব, কিন্তু এমসিকিউ কিন্তু তোমাদের নিজে থেকে মুখস্থ করতে হবে। চলো, এরপরে রয়েছে প্রবন্ধ রচনা, যার পূর্ণ মান হচ্ছে 10। তোমাদের একটা প্রবন্ধ রচনা করতে হবে, যার মার্ক হচ্ছে 10। তোমাদের দেওয়া হবে 4টে প্রবন্ধ রচনা তোমাদের দিয়ে দেবে, যার মধ্যে থেকে যে কোনো একটি মাত্র রচনা যার পূর্ণ মান হচ্ছে 10 সেটা কিন্তু লিখতে হবে। এরপর রয়েছে নির্মিতি রচনা। এটাও কিন্তু কোনো বছর কমন আসে না। আগের দিন আমি ক্লাসে বলেছিলাম যে সংলাপ রচনা আর প্রতিবেদন রচনার মধ্যে কোনোদিন কমন খোঁজার চেষ্টা করো না, কারণ ওটা তোমার নিজস্ব ক্রিয়েটিভিটির ওপর, তোমার নিজস্ব শিল্প শৈলী, যে তুমি কতটা ভালো লিখতে পারছো, তোমার লেখার দক্ষতা কতটা, সেটা চেক করার জন্য তোমাকে কিন্তু এই নির্মিতি অংশটা দেওয়া থাকে। তাই প্রবন্ধ রচনা যতটা আমার লেখার শৈলী ডিপেন্ড করছে, তার থেকেও বেশি কিন্তু সংলাপ রচনাটা আমাদের কাছে এবং প্রতিবেদন রচনাটা আমাদের কাছে লেখার দক্ষতা প্রকাশ করছে। তাই এক্ষেত্রে তোমার কিন্তু কোনো বছর কমন আসার সম্ভাবনা নেই। প্রবন্ধ রচনা যে কটা বলবো আমি তোমাদের, সেগুলো তোমরা যদি পড়ে যাও তাহলে কিন্তু তার মধ্যে থেকে একটা অন্তত কমন পাবে, কিন্তু সংলাপ রচনা বা প্রতিবেদন রচনার কিন্তু কোনো কমন হতে পারে না, প্রথমেই বলে দিলাম। কারণ বারে বারে বলছে এটা তোমার লেখার দক্ষতা যাচাই করবে যিনি পরীক্ষক, যে তুমি কতটা ভালো লিখতে পারছো, সংলাপ ভালো লিখছো না প্রতিবেদন ভালো লিখছো, এই দক্ষতাটা চেক করার জন্য তোমাকে এখানে নির্মিতি অংশে এই দুটো অংশ রাখা রয়েছে। বোঝা গেল? তাহলে তোমাদের প্রশ্ন স্ট্রাকচার, কোনি থেকে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে, ব্যাকরণে টোটাল তোমাদের 8 আর 16 নম্বর অ্যান্সার করতে হবে, প্রবন্ধ রচনা তোমাদের একটা লিখতে হবে, এবং নির্মিতি রচনা যার পূর্ণমান 1, হয় সংলাপ রচনা এই পূর্ণমান 5, হয় সংলাপ রচনা নয় প্রতিবেদন রচনা করতে হবে। চলো, এবার আমরা আলোচনা করব তোমাদের খুব প্রিয়, বলবো অনেকের প্রিয় হতে পারে কোনি উপন্যাসটা, মতি নন্দীর লেখা। প্রথমে বলবো কোনি কিন্তু একটা উপন্যাস, কোনি কোনো ছোট গল্প, কোনো প্রবন্ধ এরকম কিন্তু কিছু না। একটা উপন্যাসের সাইজ বা একটা উপন্যাস কত বড় হতে পারে সেটা তোমরা কোনি উপন্যাস পড়ে দেখতে পাচ্ছ। কোনি কিন্তু 3 থেকে 4টে পাতার কোনো বই না যে কোনি পড়ে আমরা 2 থেকে সামান্য 3টে প্রশ্ন পড়লেই কোনি রেডি হয়ে যাবে। অনেকে এমন আছে যারা বলে যে কোনি থেকে 2টো কি 3টে প্রশ্ন পড়লে এবছর সব কমন, কিন্তু হয় না। কোনি একটা উপন্যাস, কোনি ছোট গল্প নয়। কোনির লেন্থ বা কোনির যে দৈর্ঘ্য রয়েছে, তোমরা পাতার পর পাতা পড়ে বুঝতে পারছো যে প্রত্যেকটা পাতার মধ্যে কত ইম্পর্টেন্ট লাইন লুকিয়ে রয়েছে, প্রত্যেকটা লাইনের গভীরতা ডেপথ কতটা রয়েছে, প্রত্যেকটা লাইন থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে সেই জিনিসগুলো জানার জন্য কিন্তু উপন্যাসটাকে সর্বপ্রথম ভালো করে পড়তে হবে, এটা হচ্ছে সোজা কথা। তোমাকে যে কোনো প্রশ্ন পড়ার জন্য কিন্তু তোমাকে তোমাদের যে টেক্সট বই দেওয়া রয়েছে সেই টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে, তারপরেই কিন্তু তোমরা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। সেক্ষেত্রে বলে রাখবো, বারে বারে বলছি, কোনি একটা উপন্যাস, কোনি ছোট গল্প নয়। তাই এখান থেকে তোমাদের, তুমি যদি মনে করে থাকো 3 থেকে 4টে প্রশ্ন পড়লে হয়ে যাবে, আমি 2025-এ কমন পেয়ে যাব, সেটা কিন্তু হবে না। তোমাকে একটা উপন্যাস পড়তে গেলে উপন্যাসের ধরনের প্রশ্ন লিখতে হবে, উপন্যাসে কত রকম প্রশ্ন হয় সেটা জানতে হবে। তাই কোনি উপন্যাসের ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাটলিস্ট 2 ধরনের প্রশ্ন রেডি রাখতে হবে, একটা ডাইরেক্ট কোশ্চেন, একটা ইনডাইরেক্ট কোশ্চেন। এবার তুমি প্রশ্ন করতে পারো, স্যার ডাইরেক্ট কোশ্চেন কাকে বলে, ইনডাইরেক্ট কোশ্চেন কাকে বলে? ডাইরেক্ট কোশ্চেন কোনগুলো বলবে, ধরো বলে দিল কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। এখানে কোনি উপন্যাসের যে কোনি নামটা দিয়েই কিন্তু প্রশ্নটা করছে, বা বলে দিল কোনির জীবনে খিদ্দা বা ক্ষিতিশ সিংহের অবদান কতটা। এই যে কোনির নাম নিয়েই প্রশ্নটা দিচ্ছে, এগুলো হচ্ছে ডাইরেক্ট কোয়েশ্চেন। এরকম ধরনের প্রশ্ন কিন্তু একটা থাকবেই, আর 2টো কি 3টে থাকবে তোমাদের ইনডাইরেক্ট কোয়েশ্চেন বা লাইন তুলে প্রশ্ন, কোনো কোট লাইন তুলে দিল, কারোর উক্তি, কিছু কেউ বলছে, বক্তাকে, এরকম ধরনের প্রশ্নকে বলা হচ্ছে ইনডাইরেক্ট প্রশ্ন, যেখানে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারছি না যে লেখাটা আসলে কোথা থেকে তোলা হয়েছে। যদি কোনি থেকে বলেই দেয় যে কোনি উপন্যাসের কোনি চরিত্রটি লেখো বা লীলাবতী চরিত্রটি লেখো, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে কোনি উপন্যাস থেকে প্রশ্নটা দেওয়া রয়েছে। তাহলে এগুলোকে বলা হচ্ছে ডাইরেক্ট কোয়েশ্চেন, আর যেগুলো কোট লাইন তুলে আসছে সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট কোয়েশ্চেন। এটা কিন্তু মাথায় রেখে তোমাদের পড়তে হবে। চলো, এবার দেখতে পাচ্ছ কোনি উপন্যাসের মতি নন্দীর লেখা তোমাদের পূর্ণ মান হচ্ছে 10। চলো, কোন প্রশ্নগুলো তোমরা রেডি করবে দেখে নাও। কোনি থেকেই বলছি, প্রথমে উপন্যাস যেহেতু, তাই সবিশেষ তোমাদের অন্তত পক্ষে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে 22 থেকে 24টা প্রশ্ন পড়তে হবে, যার মধ্যে থেকে কিন্তু প্রতিটা প্রশ্নের একটা একটা করে অর পাবে। এবং যদি তোমরা ভালো করে উপন্যাসটা পড়ো তাহলে দেখবে লাইনগুলো খুব কিন্তু তোমাদের কাছে চেনা। তাই বেশি করে তোমাদের কিন্তু আর সহায়িকা পড়ে প্রশ্ন মনে রাখার কোনো ব্যাপার নেই, তোমরা লাইন দেখে সঙ্গে সঙ্গে উত্তর করতে পারছো। প্রথম প্রশ্ন, আজ বারুণী। বারুণী কি? এই অনুষ্ঠান উপলক্ষে কি করা হয়? কচিকাঁচার দল কিভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে? এটা একটা প্রশ্ন।
বা আজ বারুনি গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো, এটাও দিতে পারে। এটাও দিতে পারে যে বারুনি উপলক্ষে গঙ্গার ঘাটে যে দৃশ্য দেখা গেছে সেই দৃশ্য বর্ণনা করো, এই প্রশ্নটাও দিতে পারে। 2 নম্বর প্রশ্ন, খাওয়ার লোভ আমার নেই, ডায়েট করি, এটা ডায়েট হবে। হ্যাঁ, এটা একটু ভুল হয়ে গেছে, এটা ডায়েট হবে। খাওয়ার লোভ আমার নেই, ডায়েট করি, বক্তাকে ডায়েটিং এর আগে বক্তার খাদ্য তালিকা কেমন ছিল, ডায়েটিং কালীন তার খাদ্য তালিকার বিবরণ দাও। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরের প্রশ্ন, আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই, বক্তাকে উক্তিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের বিশেষত্ব প্রকাশ করো। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইনডাইরেক্ট কোশ্চেনের মধ্যে হিতেশ সিংহের চরিত্র, এটা কোনো কোট লাইন তুলেও দিতে পারে। শুধুমাত্র যে এটাই দিলে যে আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই, এই লাইনটা না তুলে অন্য কোনো লাইন তুলেও কিন্তু ক্ষিতিশ চরিত্র দিতে পারে। ক্ষিতিশ চরিত্রটা ইম্পর্টেন্ট। 4 দাগের প্রশ্ন, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে, উনির এই অভিমানের কারণ কি, এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। 5 দাগের প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। এই 5টা প্রশ্ন তোমরা অবশ্যই রেডি করবে। আরো প্রশ্ন তোমাদের রেডি করতে হবে, দেখো কোনগুলো। দেখো, খুব ইম্পর্টেন্ট লাইন, যারা কোনি পড়ছে বা যারা তোমরা যাদের কাছে পড়ো তারা কিন্তু এই প্রশ্নটা অবশ্যই নোটে লিখিয়েছে যে ফাইট কোনি ফাইট, এই শব্দটা কোনি উপন্যাসে যে কতটা ইম্পর্টেন্ট বা এটা ছাড়া যে কোনি উপন্যাস কতটা অসম্পূর্ণ সেটা হয়তো আমরা জানি। যে ফাইট কোনি ফাইট, এই প্রশ্নটা কিন্তু বহু বছর আসেনি। তো এই প্রশ্নটা এবছরের জন্য কিন্তু সর্বাধিক ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু স্টার মার্ক করে রাখবে। বুঝতে পারলে কি বলছে? ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে ওঠার, এটা সাধারণ সাঁতারু না করে সাধারণ সাঁতার চ্যাম্পিয়ন করা যেতে পারে। চলো, সাধারণ সাঁতার থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। 7 দাগের প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। প্রসঙ্গ নির্দেশ করে 70 সংখ্যাটা চোখের সামনে ভেসে ওঠার তাৎপর্য বুঝিয়ে দাও। এই গেল 8 দাগের প্রশ্ন। 9 দাগে, এটা বুকের মধ্যে পুষে রাখো, কি পুষে রাখার কথা বলা হয়েছে, পুষে রাখার কারণই বা কি? খুব ইম্পর্টেন্ট। 10 দাগের প্রশ্ন দেখো, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। শেষ প্রশ্ন এই চার্টের মধ্যে, খিদ্দা এবার আমরা কি খাবো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন আলোচনা করো। তোমরা যারা চাইছো যে এই প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নেবে, অবশ্যই কিন্তু এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বোঝা গেল? এই প্রশ্নগুলো যারা খাতায় লিখছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে পজ করে খাতার মধ্যে প্রশ্নগুলো লিখে নেবে। চলো পরের প্রশ্ন দেখো, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলো জানতে চাই, বক্তার বিরুদ্ধে আনা চার্জগুলো উল্লেখ করো। এটা আনা হবে, বক্তার বিরুদ্ধে আনা চার্জগুলো উল্লেখ করো, সে ব্যাপারে তার কি জবাব ছিল সংক্ষেপে লেখো। এই গেল 13 দাগের প্রশ্ন, ভয়ঙ্কর একটা যন্ত্রণা শরীরকে কামড়ে ধরছে, তার সম্পর্কে কথাটি বলা হয়েছে, তার যন্ত্রণার স্বরূপ ও যন্ত্রণা মুক্তির বর্ণনা দাও। এরপরে আমি কিছু বিশেষ ইনডাইরেক্ট কোয়েশ্চেনের কোট লিখে রেখেছি, যেগুলো কিন্তু তোমাদের অবশ্যই এই কোট লাইনের বিস্তারিত আলোচনা, বক্তাকে এবং এই কোট লাইনের বিশ্লেষণ তাৎপর্য পড়তে হবে। আমি ডাইরেক্ট কোনো প্রশ্ন এখানে লিখছি না, কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা কোট লাইন যেগুলো তোমাদের টেস্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অনেক স্কুল কি করে যে গদে বাঁধা যেগুলো প্রশ্ন রয়েছে অথবা বিগত বছরের যে প্রশ্নের অ্যানালিসিস করে সেই ধাঁচের কোনো প্রশ্ন দেয় না, একটু আনকোড়া ধরনের প্রশ্ন করে। সেক্ষেত্রে তোমরা কি করবে, কোন আনকোড়া প্রশ্নগুলো কিন্তু একই রকম ভাবে লেখা যায় এই কোট লাইনগুলো একটু দেখলে বুঝতে পারবে। দেখো, চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না, এই কোট লাইনটি ইম্পর্টেন্ট, এখান থেকে আসতে পারে। চ্যাম্পিয়ন বলতে কাদের বোঝানো হয়েছে বা চ্যাম্পিয়ন সম্পর্কে বক্তার ধারণা কি,
এরকম ধরনের আসতে পারে। তারপর সিস্টেমটা খুব ভালো, কোন সিস্টেমের কথা বলা হয়েছে? সিস্টেমটা ভালোর পরিচয় দাও, কেন সিস্টেমটা ভালো, এই গেল। তারপর বাংলা তাহলে চ্যাম্পিয়নশিপটা পেল না, বক্তাকে প্রেক্ষিত লেখো বা তাৎপর্য বিশ্লেষণ করো, কোন প্রেক্ষিতে বক্তা এমন উক্তি করেছেন। পরের প্রশ্ন, মেডেল তুচ্ছ ব্যাপার কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক, এই কোট লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে যারা টেস্টে কঠিন প্রশ্ন করতে চাইছে স্কুল। তারপর যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট, ও দুটোকে আলাদা করা যায় না, এই দুটো কোশ্চেন বা এই পার্ট শুধু এটাও দিতে পারে, যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট, এটাও ভেঙে দিতে পারে অথবা এটাও ভেঙে দিতে পারে, ও দুটোকে আলাদা করা যায় না, কোন দুটো জিনিস, বক্তার তাৎপর্য লেখো উক্তিটি। চলো পরের প্রশ্ন, পরের আরো দুটো কোট লাইন এবছর কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ। এখন তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু অনেকে ইতিমধ্যে কমেন্ট করে দিয়েছো যে এই প্রশ্নটা কিন্তু খুব সহজ, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। দুটো প্রশ্নই কোনো বছর আসেনি, সেটা হচ্ছে কম্পিটিশনে পড়লে, এটা কম্পোজিশন নয় কম্পিটিশনে হবে। প্রথম প্রশ্ন বলছে, কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে, তাই তো? এটা তো সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে লাইনটা মনে হচ্ছে, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। আরেকটা বলছে, কোনি তুমি আনস্পোর্টিং, এটা আসতে পারে এভাবে ঘুরিয়ে। এরপর কোনি থেকে আমরা কিছু ডাইরেক্ট কোশ্চেনের কিরকম আসতে পারে সেটা একটু দেখবো। দেখো আমি লিখে দিয়েছি কোনি থেকে ডাইরেক্ট কোশ্চেন, এরকম ধরনের এগুলোকে বলা হয় ডাইরেক্ট কোশ্চেন। কাদের? যে সরাসরি বলে দেবে যে কোনি উপন্যাসের এই জিনিসটা লেখো, সেগুলোকে বলা হয় ডাইরেক্ট কোশ্চেন। প্রথম প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র আলোচনা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে লেখো, গুরুত্বপূর্ণ। এরপরেরটা, মাদ্রাজে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় কোনির দুর্ভাগ্য ও সৌভাগ্যের পরিচয় দাও, এটা একটু আনকমন প্রশ্ন, ঘুরিয়ে দিতে পারে। তারপরে কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে কোনি উপন্যাসের কোনি চরিত্র, গুরুত্বপূর্ণ। কোনি উপন্যাসের নামকরণ কতদূর সার্থক তা আলোচনা করো। পরে কোনি ও ক্ষিতীশ একে অপরের পরিপূরক, বক্তব্যটি আলোচনা করো। তারপরে কোনির মাদ্রাজ যাত্রার বর্ণনা দাও। এবং 10 দাগের ডাইরেক্ট কোশ্চেনের মধ্যে বলছে কোনির জীবনে খিদ্দার অবদান আলোচনা কর। এই যে 10 দাগের প্রশ্নটা আর হচ্ছে এই 3 দাগের প্রশ্নটা, দুটো কিন্তু একই, অরে আসতে পারে। হয়তো বলে দেবে যে কোনির জীবনে খিদ্দার প্রেরণা বা কোনির জীবনে কিভাবে খিদ্দার প্রেরণা জুগিয়েছে সেটা লেখো, অথবা কোনির জীবনে খিদ্দার অবদান, একই উত্তর কিন্তু এইভাবেই লিখতে হবে। অথবা কোনো কোট লাইন তুলেও বলতে পারে যে আলোচ্য উক্তির মধ্যে থেকে কিভাবে খিদ্দা যে কোনিকে সাহায্য করেছিল বা কোনির জীবনে প্রেরণা জুগিয়েছিল তা আলোচনা করো। এই গেল ডাইরেক্ট কোশ্চেনের কিছু কোশ্চেন, এবং আগে আমরা আলোচনা করলাম ইনডাইরেক্ট কোশ্চেন অর্থাৎ কোট লাইন তুলে প্রশ্নের আলোচনা। এই গেল কোনি থেকে তোমাদের সর্বমোট আমরা দেখতে পাচ্ছি টোটাল, তাহলে ওদিকে 14টা এদিকে 10টা, টোটাল 24টা প্রশ্ন। এবার 24টা প্রশ্ন শুনে অনেকে ভাববে যে স্যার এতগুলো প্রশ্ন, কিন্তু প্রথম থেকে আমি বলছি কোনি একটা উপন্যাস, 3 থেকে 4টে হাতে গোনা প্রশ্ন পড়লে কোনি কমন পাওয়া যাবে না। তোমাকে এভাবেই প্রশ্ন রেডি করতে হবে, কারণ তোমাকে একটা ইনডাইরেক্ট প্রশ্ন দেবেই, 2টো থেকে 3টে তোমাকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন দেবে, বুঝা গেল? তাই কিন্তু ওরকম ভাবে যে একটা দুটো প্রশ্ন পড়ে যাবো স্যার তো বলেছে ওরকম করে, ওরকম হয় না, পাবে না কমন। তাহলে কোনি একটা উপন্যাসের মধ্যে প্রচুর জায়গা এমন আছে, কোনির প্রথম একদম পার্ট 1 থেকে একদম শেষ পার্ট পর্যন্ত এমন অনেক ঘটনা আছে যেখানে হাজার হাজার প্রশ্ন লুকিয়ে রয়েছে। সেটা তোমরা কি করবে? পড়তে হবে তো, একটা দুটো প্রশ্ন পড়লে কোনি কমন পাবে না কোনোদিন। পরেরটা দেখো, চলো প্রথমে বললাম ব্যাকরণ অংশে। ব্যাকরণে তোমাদের টোটাল 16 নম্বরের উত্তর করতে হবে, যেখানে 8 নম্বর থাকবে এমসিকিউ, 8 নম্বর থাকবে এসিকিউ। প্রথমে বললাম এমসিকিউর কোনো সাজেশন করা যায় না, অনেক বড় চ্যাপ্টার, অনেকগুলো চ্যাপ্টার, তুমি কোনটা ছেড়ে কোনটা পড়বে বুঝতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের আমি এসিকিউর ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক যেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে সেরকম কিছু জিনিস লিখে রেখেছি। কি দেখে নাও, 1 নম্বরে যে 8টা তোমাদের এসিকিউ লিখতে হবে তার মধ্যে থেকে কি কি আসতে পারে। প্রথমে দেখো,
বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রযোজক কর্তা কাকে বলে, উদাহরণ দাও। শূন্য বিভক্তি কাকে বলে, তার দাগে। নিত্য সমাস কাকে বলে, উদাহরণ দাও। বাক্যাশ্রয়ী সমাসের, সমাস হবে, টাইপিংটাও ভুল করে ফেলেছে দেখেছো। বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ দাও। অনুসর্গের অপর নাম কি? তির্যক বিভক্তি কাকে বলে? সম্বন্ধ পদ কারক নয় কেন? অব্যয়ীভাব সমাসের, এখানেও ভুল করেছে, অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। নির্দেশক কাকে বলে? এই গেল প্রথম 10টা প্রশ্ন। চলে যাব পরের 10টা প্রশ্নের দিকে। ভাববাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। প্রযোজক কর্তা কাকে বলে? আবার দিতে পারে প্রযোজ্য কর্তা কাকে বলে? সম্বন্ধ পদ কাকে বলে? কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? আলোপ সমাস বা অলোপ সমাস, আলোপ সমাস বা অলোপ সমাস কি? তৎপুরুষ শব্দের সাধারণ অর্থ কি? কর্মবাচ্যের প্রধান বৈশিষ্ট্য কি? কোন কারকের বিভক্তি কর্মকারকের মতো? 19 দাগের প্রশ্নে বলছে উদ্দেশ্য সম্প্রসারক বলতে কি বোঝায় বা কি? বহুব্রীহি সমাস শব্দের বা বহুব্রীহি সমাসের মধ্যে বহুব্রীহি শব্দের অর্থ কি? তোমরা 8 নম্বরে যে প্রশ্নগুলো আছে, তোমাদের যে টোটাল 8টা এসিকিউ উত্তর করতে হয়, সেখানে খুব জোর দেখা যাচ্ছে 3 থেকে 4টে এরকম ধরনের সংজ্ঞাধর্মী প্রশ্ন দেয়। ঠিক আছে, আর একটা পার্ট থাকে ওই 4টে প্রশ্নের মধ্যে যেখানে তোমাকে কিন্তু টিপিক্যাল ব্যাকরণ করে দেখাতে হয়। কিভাবে? ধরো একটা বাক্য তুলে বলবে, একটা আন্ডারলাইন তুলে বাক্যের মধ্যে থেকে আন্ডারলাইন করে দেবে একটা শব্দ, সেই শব্দটা বলবে এটি কোন কারক ও বিভক্তি নির্ণয় করো। একটি শব্দ দিয়ে বলবে শব্দটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। তারপর বলবে একটা বাক্য তুলে দিয়ে বলবে বাক্যটি এই বাক্যে রূপান্তর করো, অথবা এই বাক্যটি এই বাচ্যে রূপান্তর করো। যেহেতু তোমাদের 4টে পার্ট রয়েছে মূলত কারক, সমাস, বাক্য, বাচ্য, এই 4টে কিন্তু তোমাদের ব্যাকরণ সলভ করতে দেবে। এগুলো তো সংজ্ঞাধর্মী, তোমাদের সংজ্ঞা লিখতে হবে, কিন্তু আরো 4 থেকে 5টা থাকে যেটা তোমাদের কিন্তু টিপিক্যাল একদম ব্যাকরণ সলভ করে দেখাতে হবে। তাই সেই অংশটাও কিন্তু খুব ভালো করে পড়বে এবং বাড়িতে কিন্তু খাতার পর খাতা শেষ করে দেবে রীতিমতো ব্যাকরণী সলভিং এর ক্ষেত্রে, যে এই বাক্য থেকে এই বাক্য রূপান্তর কি করে করে, এই বাচ্য থেকে এই বাচ্য রূপান্তর কি কি করে, এই বাচ্যের নিয়মাবলীটি কি, সমাস কনভার্ট কাকে বলছে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় কি করে করব, কারক কোনটা কি, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের সলভ করে দেখাতে হবে। তাই সেই অংশটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, বিভিন্ন টেস্ট পেপার সলভ করবে, বিগত বছরের হোক, প্রশ্ন বিচিত্রা সলভ করবে, প্রশ্ন প্রস্তুতি সলভ করবে, প্রচুর মক টেস্ট দেবে, যাতে তোমাদের এই প্র্যাকটিসটা ব্যাকরণে কিন্তু দেখো মনে রাখবে, ব্যাকরণে 9 রাজা 9 ফকির, ব্যাকরণে কেউ মিডিল জায়গায় রাখতে পারে না। ব্যাকরণ হয় তোমাকে একদম পারফেক্ট হতে হবে, নয় ব্যাকরণে তোমাকে একদম লো ক্লাসের হতে হবে। কারণ ব্যাকরণ এমন একটা স্টেজে বিলং করছে যে যেখানে তুমি পুরোটাই পারতে হবে, নাহলে তুমি কিছুই পারবে না। তাই প্র্যাকটিস হচ্ছে এমন একটা জিনিস ব্যাকরণের ক্ষেত্রে যে তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার মাথায় থাকবে যে তুমি কোন জিনিসটার ক্ষেত্রে কি বসাচ্ছ, এটা কোন কারক হতে পারে, এখানে যদি এই শব্দটা থাকে তাহলে এটা কোন কারকের সঙ্গে রিলেট করছে, এখানে যদি এই শব্দটা থাকে, মাঝখানে যদি যে থাকে বা শেষে যে থাকে, কোন সমাস হচ্ছে, কাকে অলোপ সমাস বলছে, কখন অব্যয়ীভাব সমাস হচ্ছে, কখন তৎপুরুষ সমাস হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু তুমি যত প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে। বাক্যের ক্ষেত্রে কখন তুমি তোমরা আসছে, কখন কিন্তু আসছে, কখন বাচ্যের ক্ষেত্রে আমরা দেখছি ভাবটা প্রধান, কখন কর্মটা প্রধান, কখন কর্তাই প্রধান, এগুলো কিন্তু যখন তুমি প্র্যাকটিস করবে, কারণ হাতে এখন অনেকটা সময় রয়েছে, লাস্ট মিনিট সাজেশন মানে কিন্তু সপ্তাহের আগের সাজেশন নয় যে পরীক্ষা সামনের সপ্তাহে তার আগে দিলাম, তখন তুমি সময়টা কখন পাবে, যে তোমাকে তো অনেকগুলো জিনিস পড়তে হবে, তুমি তো শুধু বাংলা পড়ছো না, তোমাকে ইংরেজি পড়তে হবে, বিজ্ঞান পড়তে হবে, অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তাহলে লাস্ট মিনিট সাজেশন মানে সপ্তাহের আগে সাজেশন হতে পারে না, তোমাকে বিগত কয়েক মাস আগে মাধ্যমিক পরীক্ষার, কারণ মাথায় রাখতে হবে আমাদের কাছে কিন্তু টেস্টটা ফোকাস নয়, টেস্ট হচ্ছে খালি তোমাকে উত্তরাতে হবে, সোজা কথায় বলতে গেলে তোমাকে কোয়ালিফাই করে মাধ্যমিকের দিকে এগিয়ে যেতে হবে। আমার মেন টার্গেট কি? আমার মেন টার্গেট হচ্ছে মাধ্যমিক 2025, সেখানে আমি কি করে বাজিমাত করতে পারবো সেইগুলো কিন্তু প্র্যাকটিস বা তোমাকে অনুশীলন এখন থেকেই রেডি করে দিতে হবে। তাই এতদিন আগে কিন্তু তোমাদের আমি এই সাজেশন গুলো দিয়ে দিচ্ছি যাতে তোমরা এখন থেকে এই পার্ট গুলো ভালো করে পড়তে পারো, মুখস্থ করতে পারো এখন থেকে,
মাথায় থাকবে? চলো তারপরে এরপরে আমরা আলোচনা করব প্রবন্ধ রচনা। এবার বলে রাখি, প্রবন্ধ রচনা কমন দেওয়াটা বা এই সাজেশন দেওয়াটা একটু খুব, আমি কেস খেয়ে যেতে পারি সোজা কথায়, ক্রিটিক্যাল একটা ব্যাপার। কারণ এটা এমন একটা জিনিস যে কমন আসতেও পারে, নাও আসতে পারে। বোর্ড কখন কি ঠিক করবে সেটা আমার জানা নেই, সত্যি কথা। আমি বোর্ডের দপ্তরে কাজ করি না, বোর্ডের কি করতে চলেছে আমি সেটা জানি না, বা যিনি প্রশ্ন করবেন তার মেন্টালিটি আমার বোঝা নেই। কিন্তু হ্যাঁ, কিছু বিশেষ টপিক রয়েছে যেগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। আমরা জানি সকলে যে বিজ্ঞান টাইপ অফ রচনা বা সায়েন্স রচনা, বিজ্ঞান বিষয়ক রচনা কিন্তু প্রতি বছর একটা করে দেয়, এটা মাথায় আমরা নিয়ে চলি এবং বিজ্ঞান বিষয়ক রচনাটাকে আমরা ভালো করে করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে কিছুটা মাথায় রেখে আমি কিছু কিছু টপিক বেছে তোমাদের জন্য এখানে প্রবন্ধ রচনা তৈরি করেছি। অবশ্যই কিন্তু তোমাদের স্কুলে প্রশ্ন ফলো করবে, যদি বোর্ডের নির্দেশিকা মেনে প্রশ্ন করা হয় তাহলে কিন্তু সেখানেই তোমরা অনেকটা ধারণা পেয়ে যাবে যে মাধ্যমিকের প্রশ্ন কেমন হতে চলেছে। চলো প্রবন্ধ রচনার সাজেশনটা দেখে নেওয়া যাক। দেখো, সর্বমোট কয়েকটা আমি তোমাদের জন্য এখানে রচনা রেখেছি। প্রথম রচনা কি বলছে? বাংলার উৎসব। তোমাদের তো কোনো পয়েন্ট দেবে না, তাই তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা রচনার পয়েন্ট ভালো করে মনে রেখে পড়তে হবে। এবার রচনা লেখার কিছু নিয়ম আছে, মাথায় রাখবে। তোমাকে দুটো জিনিস মাস্ট ঠিক করতে হবে। একটা হচ্ছে কি তোমাদের ভূমিকা অংশ, যেটা তোমরা সবার প্রথমে লিখবে, দেবেই কিন্তু এটা। তোমাদের বাংলা রচনার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু তোমরা মাথায় রেখে এগোবে এবং সেভাবেই পড়বে। রচনার একটা প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্ন ফলো করে তুমি যতটা পড়বে তোমার কিন্তু রচনাতে ভালো নাম্বার আসার সুযোগ তত বেশি। কি প্যাটার্ন? তোমাকে সর্বপ্রথম ভূমিকা অংশ ঠিক দিতে হবে। তোমার যে রচনার বিষয়, সেই বিষয়টাকে ফোকাস করে ভূমিকা লিখতে হবে। তুমি তার উপরে রচনার কিছু কোট লাইন দেবে, ভূমিকা অংশের উপরে কিছু কোট লাইন দেবে, কিছু কবিতার লাইন, কিছু মূল উক্তি, কে বলেছেন সেই রিলেটেড। ধরো বাংলার উৎসব দিয়ে তুমি রচনা লিখছো, তাহলে বাংলার উৎসব রিলেটেড কিছু কোট তুমি তার মাথার উপর দিতে পারো। দেখবে অনেক সহায়িকা বইতে খুব সুন্দর করে কোট লাইন দেওয়া রয়েছে। সব থেকে ভালো দেওয়া থেকে রায়ন মার্টিনে থাকে আর প্রান্তিকে থাকে। এই দুটো বইতে খুব ভালো করে উপরে কোট লাইন তোলা থাকে। বাণী সংসদ বা বুক ইন্ডিয়ার বইতেও থাকে। আমি ছায়া প্রকাশনীটা ঠিক জানি না দেয় কি ওটার মধ্যে, একটু জানালে বলবে ছায়া প্রকাশনী তো এরকম কোট লাইন উপরে আছে কিনা, কমেন্ট করে জানাবে। তারপর কি বলছি, ভূমিকা অংশটা সবাই কিন্তু এটা খুব ভালো করে লিখবে। দেখো, তুমি যদি প্রথম যখন তুমি রচনা লেখা শুরু করছো, যখন টিচার খাতা দেখবে উল্টে, তখন তার সবার প্রথমে কি চোখে পড়বে? ভূমিকা। তিনি সবার প্রথমে সেটা পড়বেন, তাহলে যাতে ওই পড়ার মধ্যে থেকে তুমি নাম্বারটা আদায় করে নিতে পারো সেই চেষ্টাটা কিন্তু তোমার থাকবে। ওই ভূমিকার মধ্যে এমন কিছু একটা দমদার কিছু লিখতে হবে যাতে ওই জিনিসটা পড়ে ম্যাডাম যখন বা স্যার যখন ভেতরে প্রবেশ করবেন রচনাটার মধ্যে, তাদের যেন বুঝে যায় যে ছেলে বা মেয়েটি ছাত্রছাত্রীটি কি লেখার চেষ্টা করেছে। তাই ভূমিকা অংশ একদম তোমাকে হার্ড রকের মতো একদম গুছিয়ে দিতে হবে, যাতে কোনো ক্রমে ম্যাডাম বা স্যার ওইখানে নাম্বার না কাটতে পারে যে ভূমিকা ভালো লেখেনি, তারপর নিচেরটাও কিছু ভালো লিখবে না। এটা যেন না হয়, ভূমিকা টু দা পয়েন্ট একদম অ্যাপ্রোপ্রিয়েট দেওয়ার চেষ্টা করবে। পরবর্তীতে কোন রচনা রয়েছে দেখো, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। এই রচনাটা প্রথমে আমরা ভূমিকা লিখলাম, এরপরে চলে আসবো আমরা মূল রচনার বিষয়বস্তুর মধ্যে। সেখানে তোমাকে 3 থেকে 4টে পয়েন্ট অ্যাটলিস্ট দিতেই হবে, এবং রচনার যেহেতু একটা শব্দ সংখ্যা রয়েছে তার মধ্যে থেকে কিন্তু পয়েন্টগুলোকে ডেভেলপ করতে হবে। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা গেল। এরপর রয়েছে চরিত্র গঠনে অথবা ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা। খুব ইম্পর্টেন্ট একটা রচনা, দিতেই পারে তোমাদের জন্য। অন্ততপক্ষে টেস্টে যদি এসে থাকে কমেন্ট করে জানাবে এর মধ্যে থেকে কোনো রচনা যদি এসে থাকে তোমাদের। চলো এবার তোমরা আলোচনা করে নিলে মূল বিষয়বস্তুটা, এবার চলে আসছে আমাদের কি উপসংহার। তার আগে আমরা কিছু দিতে পারি, যদি আমার কিছু ধারণা থাকে, ধরো রচনা বিষয় তুমি কিছু তোমার বক্তব্য পেশ করতে চাও, সেটা কিন্তু তোমরা মূলত একটা আলাদা প্যারা করে দিতে পারো পয়েন্ট করে, অথবা তোমরা উপসংহারের মধ্যেও কিন্তু দিতে পারো। দেখো বারে বারে বলছি, ভূমিকা ঠিক করবে, মেন জিস্ট বা মেন যে তোমাদের রচনার অংশ সেটা ঠিক করবে, এবং অবশ্যই শেষে তোমাদের কি থাকবে, ভূমিকার অন্তে থাকবে উপসংহার। এই দুটো অংশ কিন্তু একটা রচনা লেখার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাকে একটা রচনার মধ্যে ভূমিকা এবং উপসংহার কিন্তু দিতেই হবে। তোমার রচনা কিন্তু যখন রিডার দেখবেন বা যিনি টিচার খাতা দেখবেন, তখন কিন্তু এই ভূমিকা উপসংহার অংশটাই দেখবেন। অনেক টিচার আছেন যারা মিডলের অংশ দেখেন না, সত্যি কথা বলে দিচ্ছি,
অনেক খাতা দেখার টিচারদের সঙ্গে যোগাযোগ আছে যারা বলেছেন যে কতটা ছাত্রছাত্রী উপসংহার ভূমিকা ঠিক করছে আমরা শুধুমাত্র সেটাই দেখি, কারণ ভেতরের তো তারা অনেক কিছুই লিখবে, ভূমিকা এবং উপসংহার অংশটা যদি ঠিক করা হয় তাহলে কিন্তু অনেকটা নাম্বার ওখান থেকে আমরা টেনে নিতে পারি টিচারদের কাছ থেকে। এই দুটো অংশ খুব ভালো করে পড়বে। চলো পরের রচনা। বিজ্ঞান বিষয়ক 3টে টপিক তোমাদের পড়তেই হবে। বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, না বিজ্ঞানের ভালো মন্দ, এই 3টে টপিক বিজ্ঞান থেকে পড়ে যাবে বলে দিলাম। চলো, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য আমি 3টে স্টার দিয়ে রাখলাম মাধ্যমিক ফাইনালের জন্য। চন্দ্রযান-3 ভারতের মহাকাশ অভিযান, এটা আসতে পারে, লিখে নেবে। তারপরে বিজ্ঞান চর্চায় বাঙালি বিজ্ঞানীদের অবদান, এটা তোমার জীবনের স্মরণীয় একটি দিক। আধুনিক জীবনে প্রযুক্তির ব্যবহার, উন্নয়ন বনাম পরিবেশ, বাংলার লোক সংস্কৃতি অথবা বাংলার উৎসব, এই 3টের মধ্যে থেকেও তোমরা কিন্তু পড়বে। তাহলে টোটাল আমি রচনা সাজেশন কটা দিলাম? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8 9 10 11 12 13, এই 13টা রচনা কিন্তু অবশ্যই ভালো করে তোমরা পরীক্ষার আগে পড়ে যাবে। মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য এখনো অনেকটা সময় বাকি রয়েছে। আশা করছি তোমরা যদি দিনে অন্তত একটা করেও রচনা মুখস্থ করে 13 দিনে তোমাদের 13টা রচনা হয়ে যাওয়ার কথা, তারপর তো রিভিশন রয়েছে। বুঝা গেল? তাহলে এই ছিল তোমাদের প্রবন্ধ রচনার সম্পূর্ণ 2025 মাধ্যমিক সালের জন্য সাজেশন। এরপরে তোমাদের একটা নির্মিত অংশ থেকে যাচ্ছে, যেটা আমি সবার প্রথমে ভিডিওতে বললাম যে সংলাপ রচনা আর প্রতিবেদন রচনা, এই দুটোর মধ্যে কিন্তু কোনো কমন হয় না। তোমার ওটা বলেছি লেখার দক্ষতা যাচাই করা হবে, সেক্ষেত্রে তুমি কতটা ভালো লিখতে পারো তোমাকে এটা প্র্যাকটিস করে কিন্তু তৈরি হতে হবে। কিভাবে প্রতিবেদন রচনা করতে হয়, প্রতিবেদন রচনার ফরম্যাটটা কি, কিভাবে নিজস্ব সংবাদদাতা দেব, কিভাবে তারিখ দেব, কোন স্থানটা নির্বাচন করব, খুব অল্প শব্দের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যটা দিয়ে অল্প কিছু শব্দের মধ্যে আমরা প্রতিবেদন রচনাটাকে শেষ করব। সংলাপ রচনার মধ্যে মূলত দুই বন্ধুর মধ্যে কথোপকথন দেয়, এই কথোপকথনটা কতটা আমরা ভালো শব্দ ব্যবহার করতে পারবো, ভালো বাক্য ব্যবহার করতে পারবো, যাতে যিনি পাঠক বা যিনি খাতা দেখছেন তিনি বুঝতে পারেন যে সংলাপ রচনাটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। এই দুটো তো তোমাদের করতে হবে যে কোনো একটা, কারণ প্রবন্ধ রচনার সাথে তার প্রতিবেদন সংলাপ রচনা অর থাকে না। প্রতিবেদনও যেমন প্রবন্ধ রচনা যেমন কম্পালসারি, তেমন ওদিক থেকে দুটোর মধ্যে অর থাকে, সংলাপ আর প্রতিবেদন এই দুটোর মধ্যে অর থাকে, ওই দুটোও কিন্তু কম্পালসারি, তোমাকে 5টা নাম্বার ওখান থেকে টেনে আনতে হবে। তাই সেক্ষেত্রে বলবো সেগুলো তুমি এখন থেকে প্র্যাকটিস করো। শুধুমাত্র টেস্ট ভবিষ্যৎ নয়, তোমাকে মাধ্যমিকটা কথা মাথায় রাখতে হবে। টেস্টে তুমি যেভাবে নম্বর পাও, কিন্তু মাধ্যমিকটা টার্গেট করো যেন টেস্টের থেকে 10 গুণ ভালো নাম্বার আমি করতে পারি। ওইখানে কোনো কার্পণ্য করলে চলবে না যে টেস্টে আমি অল্প পেয়েছি মাধ্যমিকে তাহলে এভাবেই পাবো না। হাতে এখনো অনেকটা সময় রয়েছে, এই সাজেশন গুলো পড়ো, এই প্রশ্নগুলো পড়ো, তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবে। যেভাবে বললাম যে সাজাও নিজের মনের মধ্যে থেকে যে কিভাবে তুমি প্ল্যান করছো তোমার মাধ্যমিকের রেজাল্টটাকে, তুমি কিভাবে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাবে, প্র্যাকটিস কিভাবে করবে, গ্রামারটা কিভাবে সলভ করবে, রচনা কোন কোনগুলো পড়বে, এইগুলো কিন্তু সম্পূর্ণটা তোমার উপর ডিপেন্ড করছে। তুমি যদি ঠিকভাবে পড়াশোনা করো মাধ্যমিকের রেজাল্ট কিন্তু ভালো হতে বাধ্য। বোঝা গেল? আর আজকে যে প্রশ্নগুলো দিলাম, কোনি উপন্যাস, প্রবন্ধ রচনা এবং আমাদের যে আরো একটা অংশ ছিল অর্থাৎ ব্যাকরণ, এই অংশগুলো কিন্তু ভালো করে তৈরি করতে থাকো। আমি বলছি না যে এর বাইরে আর আসবে না, কিন্তু এই প্রশ্নগুলো হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, কারণ সাজেশন দেওয়ার মতো আমি কেউ নই। সাজেশন স্বয়ং বোর্ডও হয়তো দিতে পারবে না যে আজকে আমি এই প্রশ্নটা করছি, কোনো একটা কেস ঘটে গেল, তারপর দেখা গেল সেকেন্ড সেটের প্রশ্ন আসলো। অনেকবার হয়েছে যে প্রথম সেটের প্রশ্ন হয়তো সহজ, সেকেন্ড সেটের প্রশ্ন দিয়ে দিয়েছে, তখন কি করবে? কিন্তু এই প্রশ্নগুলো দেওয়ার অর্থ হচ্ছে এই প্রশ্নগুলো একটু গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বের দিক থেকে বেশি এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো তো রেডি করবে, পাশাপাশি আমি চেষ্টা করবো আরো কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসার, যেগুলো মাধ্যমিকের জন্য আরো বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। মাধ্যমিকের জন্য যে সাজেশনের ক্লাস আমরা নিয়ে এসেছিলাম সেটার আলোচনা এখানেই শেষ করছি। তাহলে কেমন লাগলো তোমাদের এই ক্লাসটা? তোমরা যেটা অনেক দিন ধরে বলেছিলে যে যাতে তোমাদের রচনা ব্যাকরণের কিছু সাজেশন দেওয়া যায়, সেই ফার্স্ট দিনের লাইভের কমেন্ট আমি অনেক পড়েছি। এই কমেন্টের অনুযায়ী তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য এই ক্লাসটা কিন্তু আনা। তোমরা যদি চাও অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যারা দেখতে পারলো না ভিডিওটা তাদের দেখার সুযোগ করে দিও, এবং ভিডিওটাকে একটি লাইক করবে যাতে ইউটিউবে বুঝতে পারো তোমরা এই ভিডিওটাকে পছন্দ করছো। এবং এই প্রশ্নগুলো পড়তে থাকো,
দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, পড়াশোনা করতে থাকো, সবার টেস্ট পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা ভালো হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।